Accent BLC, specialized for IELTS and spoken. Assalamu alaikum. Hello viewers, welcome to my spoken tutorial. To this tutorial, today I'm going to let you know how to use the word would. Well, somehow I'm saying this is very much important. And আপনি যদি নিউজপেপার পড়েন, নোভেল পড়েন, স্টোরি বুক পড়েন, অনেক ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে উড ব্যবহার করা হচ্ছে, মানে উটের ব্যবহারের সমারোহ, চারদিকে শুধু উট উট উট। তো বাস্তবতা হলো যে উটটাকে আমরা ব্যবহার করতে পারি, উট অনেকগুলো সেন্সে আমরা ব্যবহার করতে পারি। যেহেতু আমরা অনেকগুলো সেন্সে আমরা উটকে ব্যবহার করতে পারি, তাই এই উটের ব্যবহার সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা খুবই ইম্পর্টেন্ট। তো বাস্তবতা যেটা আমি নিজে দেখেছি সেটা হচ্ছে এমন, লাইক আমাদের গ্রামার বইগুলোতে সেই অর্থে উড নিয়ে আলোচনা করা হয় না। আপনি কোথাও উডের সামগ্রিক ব্যবহার পাবেন না। ইন দ্য মেইন টার্ম আই হ্যাভ ডান কাইন্ড অফ রিসার্চ অ্যান্ড আই হ্যাভ সিন yes there is no collision in terms of the wood wherefrom we can learn in details about it. So it's a big problem actually. So what I have done, I'll put all the uses of the wood together as you can learn how to use the wood in your spoken or in your writing. So আজকে এই টিউটোরিয়াল আমি বলে থাকি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি যে আপনারা মনোযোগ দিয়ে আমার এই টিউটোরিয়ালটা দেখবেন। তো আমরা অনেকগুলো সেন্সে উড ব্যবহার করতে পারি। ইনফ্যাক্ট আমি স্পষ্টত বলছি যে আমরা 12টা সেন্সে উড ব্যবহার করতে পারি। সো ইটস টু মাচ ইনডিড। সো আমি আরেকটা কথা বলে থাকি যে ইংলিশের মধ্যে কতগুলো শব্দ আছে যেগুলো হচ্ছে মিস্টেরিয়াস। সো সেই মিস্টেরিয়াস শব্দগুলোর মধ্যে উড হচ্ছে অন্যতম। সো আমাদেরকে এই শব্দগুলোর ব্যবহারে অভ্যস্ত হতে হবে যেন আমরা বহুমাত্রিক ব্যবহারটা জানি, যেন আমরা এই শব্দগুলোকে বহুমাত্রিকভাবে ব্যবহার করতে পারি আমাদের প্রত্যাহিক জীবনে। ওয়েল, সো আমি শুরু করছি। তো প্রথমত উডের 5টা ব্যবহার দেখাবো এবং এগুলোকে বলা হয় থেকে উডের ফ্রেজাল ইউজেস। তার মানে ফ্রেজাল অর্থে আমরা উড ব্যবহার করে থাকি। সো যে 5টা ব্যবহার তার জন্য আমি একটা ফর্মুলা তৈরি করেছি, সেটা হচ্ছে রিপা। রিপা তার অর্থ হলো যে আপনি যদি এই রিপা এটাকে মনে রাখেন, সামহাও 5টা ব্যবহার আপনি সহজে মনে রাখতে পারবেন। সেই রিপা ব্যাপারটা হচ্ছে এমন, আর আই আই পি এ। সো আর আই আই পি এ, রিপা, যেখানে আর বলতে বোঝানো হয় রিকোয়েস্ট, একটা আই বলতে বোঝানো হয় ইন্টেনশন অথবা উইশ, আরেকটা আই বলতে বোঝানো হয় ইনভাইটেশন অথবা অফার, পি বলতে বোঝানো হয় প্রেফারেন্স অথবা প্রায়োরিটি, এবং এ বলতে বোঝানো হয় অ্যাজাম্পশন। অর্থাৎ আমরা রিকোয়েস্ট, ইন্টেনশন, ইনভাইটেশন, প্রেফারেন্স অ্যান্ড অ্যাজাম্পশন, এই 5টা অর্থে প্রথমত উডের ব্যবহার করতে পারি। সো আমি বলেছিলাম 12টা দেখাবো, তো প্রথমত 5টা, তারপর বাকিগুলো আমি দেখাচ্ছি। সো যেহেতু এগুলো ফ্রেজাল ব্যবহার, তার একটা পার্টিকুলার প্যাটার্ন আছে। সো প্রথমত হচ্ছে রিকোয়েস্ট। সো রিকোয়েস্টের জন্য আমরা উড ব্যবহার করে থাকি এবং এটা হচ্ছে অনেক কমন। ইনফ্যাক্ট এটা আমরা অনেক ক্ষেত্রেই জানি। যদি আমরা কাউকে রিকোয়েস্ট করি কোনো কিছুর জন্য, সেক্ষেত্রে আমরা বলে থাকি এরকম, উইচ ইউ প্লিজ হেল্প মি, লাইক উইচ ইউ প্লিজ হেল্প মি। ওয়েল, এই যে উইচ ইউ এই শব্দটা একসাথে আছে, যার জন্য আমরা এটাকে বলে থাকি অনেক ক্ষেত্রে একটা ফ্রেজ। সো উইচ ইউ প্লিজ হেল্প মি, আপনি আমাকে সহায়তা করবেন। এটা ইনফ্যাক্ট একটা সেন্স, এই সেন্সটা হচ্ছে অনেকটা পোলাইট। দ্যাট মিনস আমরা যখন উড ব্যবহার করি আমরা অনেকগুলো সেন্সে ব্যবহার করতে পারি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা একটা পোলাইটনেস শো করে, যার জন্য আজকাল ক্যান ইউ হেল্প মি আর ডু ইউ হেল্প মি, নট রিয়েলি, এগুলো খুব ব্যাকডেটেড সামহাও এবং এটা তেমন আবেদন তৈরি করে না, যার জন্য উচ ইজ মাচ বেটার অ্যান্ড ভেরি মাচ strong in terms of the English. So it's better to be used to with the would. So would you please help me? That means আমি রিকোয়েস্ট করছি, তুমি আমাকে সাহায্য করবে। Yes, this is the meaning. তারপর হচ্ছে ইন্টেনশন। সো আমরা ইন্টেনশন অর্থে উডের ব্যবহার করে থাকি। সো আমরা যখন বলি যে I would like to go to the party, I would like to go to the party, তার মানে হচ্ছে যে আমি পার্টিতে যেতে চাই। এই যে পার্টিতে যেতে চাই, এটা আমার একটা ইন্টেনশন অথবা আমার একটা উইশ। সো যার জন্য আমি বলেছিলাম যে ইন্টেনশন অথবা উইশ অর্থে আমরা উড ব্যবহার করতে পারি। সো আই উড লাইক টু, I would like to. So I would like to
এটা আমাদের একত্রে ব্যবহার করতে হয়, যার জন্য এটাকে একটা ফ্রেজাল ব্যবহার বলা হয় থাকে। দেন হচ্ছে ইনভাইটেশন। সো আমরা ইনভাইট অথবা অফার করার জন্য মূলত উড ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে would you like to have tea, would you like to have tea, তার অর্থ হলো যে তুমি কি চা খাবে, চা খেতে চাও। তো আমি যখন বলছি তুমি কি চা খাবে, তার মানে হচ্ছে kind of offer, that means I'm offering that person to have tea. তো অফার অথবা ইনভাইটেশন অর্থে আমরা would ব্যবহার করতে পারি। দেন হচ্ছে প্রিফারেন্স, মানে কোনো কিছুকে প্রায়োরিটি দেওয়া অথবা প্রিফারেন্স দেওয়ার জন্য মূলত আমরা would ব্যবহার করতে পারি। যদি আমি বলি যে I would rather have a cup of tea, I would rather have a cup of tea, তার অর্থ দাঁড়াচ্ছে যে আমি বরং এক কাপ চাই খাবো। সো সেন্সটা হচ্ছে এমন যে আমার কাছে আরও অনেকগুলো অপশন আছে, সেগুলোকে আমি মূলত ইগনোর করে আমি চাকেই বেছে নিলাম। তো যেহেতু আমি বেছে নিলাম অন্য অপশন থেকে, সো ইজ কাইন্ড অফ প্রিফারেন্স, ইজ কাইন্ড অফ প্রায়োরিটি। তো এই প্রায়োরিটি সেন্সে আমরা উড ব্যবহার করতে পারি। নেক্সট, অ্যাজাম্পশন। তো এই অ্যাজাম্পশনের একটা ধরন আছে, যেমন হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে অ্যাজাম্পশন করার জন্য গেস শব্দটা ব্যবহার করে থাকি, বাট যখন আমরা উড শব্দটাকে ব্যবহার করি কোনো কিছু অ্যাজিউম করার জন্য, তার অর্থ হলো যে সেটা অনেকটাই অনিশ্চিত। লাইক আমরা বাংলায় একটা কথা বলে থাকি যে আমার কাছে যতটা মনে হয়, এই যে আমার কাছে যতটা মনে হয়, তার মানে হচ্ছে যে মন খুব বেশি জোর দিচ্ছে না, সায় দিচ্ছে না, বাট তারপরে আমার একটা সেন্স আছে যে কোনো একটা ব্যাপারে কিছু একটা হতে পারে, ঘটতে পারে। তো এই যে হতে পারে, ঘটতে পারে, এবং আমি একটা ফিল করছি, বাট এটা কোনো প্রমাণ নেই যে ঘটবেই। তো এই ধরনের সেন্সে আমরা মূলত এই উড শব্দটা ব্যবহার করতে পারি কোনো কিছু অ্যাজিউম করার জন্য। সো যদি আমি বলি যে I would assume he will come, I would assume he will come, তার মানে যে যতটুকু আমার মনে হয় সে আসবে, এই যে যতটুকু আমার মনে হয় সে আসবে, ইটস কাইন্ড অফ অ্যাজাম্পশন ইনফ্যাক্ট। তো এই ধরনের সেন্সে আমরা মূলত উড ব্যবহার করতে পারি। নেক্সট উডের যে ব্যবহারগুলো সেগুলো হচ্ছে একটু ডিফারেন্ট সেন্সে, এবং সবগুলো হচ্ছে অতীতমুখী। এতক্ষণ আমি যেগুলো দেখেছি সেটা হচ্ছে প্রেজেন্ট সেন্স, তার মানে সামহাউ প্রেজেন্ট সেন্সে আমরা উড ব্যবহার করতে পারি। আর নেক্সট আমি যেগুলো দেখাতে যাচ্ছি সেগুলো হচ্ছে অতীতের কোনো বাস্তবতায় কিভাবে আমরা উড ব্যবহার করতে পারি। ফার্স্ট, সিম্পলি উড। সো এই উডটাকে আমরা অতীতকালে কোন একটা কাজ হতে পারত, ইটস কাইন্ড অফ প্রবাবিলিটি, এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন আমি যদি বলি যে সে তোমাকে ইংলিশ শেখাতে পারতো, তো ইটস কাইন্ড অফ প্রবাবিলিটি, আর শেখানোর কাজটি হয়নি। তো ঘটনাটা ঘটেনি, বাট আমি সামহাউ অ্যাজিউম করছি অথবা আমি একটা ধারণা করছি সে পারতো। এই ধরনের সেন্সে আমরা মূলত অতীতকালের জন্য উড ব্যবহার করতে পারি। সো আমি বলতে পারি হি উড টিচ ইউ ইংলিশ, হি উড টিচ ইউ ইংলিশ, তার মানে সে তোমাকে ইংলিশ শেখাতে পারতো। উডকেও আমরা ফিউচারমুখী ব্যবহার করতে পারি, সিম্পলি উড। লাইক আমি বলেছিলাম যে সে তোমাকে ইংলিশ শেখাতে পারতো, হি উড টিচ ইউ ইংলিশ। এটাকে আবার আমরা ভবিষ্যতের জন্য ব্যবহার করতে পারি, ইটস কাইন্ড অফ হাইপোথিসিস ফর দ্য ফিউচার। লাইক আমরা অনেক ক্ষেত্রে বলি যে আমি সেখানে যেতে পারি, ইটস কাইন্ড অফ প্রবাবিলিটি, ইটস কাইন্ড অফ হাইপোথিসিস। ব্যাপারটা তখনও নিশ্চিত না, আমরা বলি যে আমি যেতে পারি। তো আউট গো দেয়ার, আমি যদি এই কথাটা বলি তার অর্থ হলো যে আমি যেতে পারি, এটা এখনো পুরোপুরি নিশ্চিত না। তো এই যে নিশ্চিত না, ইটস কাইন্ড অফ হাইপোথিসিস, ইটস কাইন্ড অফ প্রবাবিলিটি। সো এই ধরনের সেন্সে আমরা মূলত উড ব্যবহার করতে পারি। দেন আমি গোনা টক অ্যাবাউট উড হ্যাভ টু। সো উড হ্যাভ টু এটা অতীতকালকে ইন্ডিকেট করে, অতীতকালে কোনো একটা কাজ করতে হতো বিশেষ বাস্তবতায় বাধ্য হয়ে, এই ধরনের সেন্সে সাধারণত আমরা উড হ্যাভ টু ব্যবহার করে থাকি। সো আমি ব্যাপারটাকে একটু ক্লিয়ার করতে পারি। সেটা হচ্ছে এমন, লাইক আপনি ঢাকায় আসলেন, যেদিন আপনি ঢাকায় আসলেন সামহাউ ট্রেনে করে আসলেন, তো ওই দিন ছিল হরতাল, স্ট্রাইক, তার মানে বাস নেই, গাড়ি নেই। তো আপনার বাসায় পৌঁছানোর জন্য, স্টেশন থেকে বাসায় পৌঁছানোর জন্য আপনাকে কি করতে হবে, অন্য কোনো একটা যানবাহন চুজ করতে হবে। তার মানে এই যে আপনি চুজ করছেন অন্য একটা যানবাহন গাড়ির পরিবর্তে, এটা অনেকটা বাধ্য হয়ে, যদি আপনি গাড়ি পেতেন তাহলে গাড়িতে করে যেতেন। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই উড হ্যাভ টু টেক এ রিক্সা টু গো মাই হোম, I would have to take rickshaw to go my home. তার মানে আমাকে হয়তো বাধ্য হয়ে রিক্সা নিতে হতো আমার বাড়ি যাওয়ার জন্য। মানে অতীতকালে যদি ঘটনাটা ঘটতো এমনভাবে, তাহলে এই যে আমি একটা অ্যাজাম্পশন করছি, তো এই ধরনের সেন্সে আমরা মূলত উড হ্যাভ টু ব্যবহার করতে পারি। নেক্সট, উড হ্যাভ প্লাস B3। সো উড হ্যাভ প্লাস B3 অতীতকালে কোনো একটা ঘটনা ঘটতে পারতো, জাস্ট একটা অ্যাজাম্পশন মাত্র, একটা অনুমান মাত্র,
এই ধরনের সেন্সে আমরা উড হ্যাভ প্লাস B3 ব্যবহার করতে পারি। আমি একটা গল্প শোনাতে পারি, আপনারা হয়তো মনে করতে পারবেন। লাইক সম্ভবত এইবার যে বাংলাদেশ ট্যুরে গিয়েছিল নিউজিল্যান্ডে, যেখানে ক্রাইস্ট চার্চে হামলা হলো, তার আগে একবার নিউজিল্যান্ডে গিয়েছিল সম্ভবত 2-2.5-3 বছর আগে। সেখানে আমার একটা ঘটনা মনে আছে। ব্যাপারটা হচ্ছে এমন, লাইক এবার যখন বাংলাদেশে ভালো পারফর্ম করতে পারি, তখনও ভালো পারফর্ম করতে পারেনি। তবে একজন ছিল যে ভালো পারফর্ম করে যাচ্ছিল, সেটা ছিল আমাদের ক্যাপ্টেন মুশফিকুর রহমান। তো টেস্ট খেলা হচ্ছিল, সে ভালো খেলছিল, অন্যরা যেখানে আউট হয়ে যাচ্ছিল সে ভালো ব্যাটিং করে যাচ্ছিল। মোস্ট প্রবাবলি 72 রান করেছিল এবং তারপর সে আহত হয়ে যায়। তাকে অ্যাম্বুলেন্স মাঠের মধ্যে নিয়ে এসে তাকে হসপিটালে নিয়ে যায়। তো এই যে একটা বাস্তবতা, লাইক যদি সে আহত না হতো তাহলে হয়তো সে সেঞ্চুরি করতে পারতো। আমরা ওই বাস্তবতা বলতে পারি, যেহেতু সে ভালোভাবে ব্যাট করে যাচ্ছিল, ওনারা আউট হয়ে যাচ্ছিল এবং সে আউট হচ্ছিল না। তো একটা ঘটনার সাপেক্ষে আরেকটার অনুমান, যদি সে আহত না হতো, এটা একটা ঘটনা, প্রথম ঘটনা, এবং এটা যদি না ঘটতো তাহলে আমি হয়তো এজিউম করতে পারি যে সে সেঞ্চুরি করতে পারতো। এই যে আমার দ্বিতীয় ঘটনার অনুমান, এই ধরনের ক্ষেত্রে মূলত আমরা উড হ্যাভ প্লাস B3 ব্যবহার করতে পারি। সো আমি হয়তো বলবো যে ইফ মুশফিকুর রহিম হ্যাডেন্ট বিন ইনজিয়ার্ড হি উড হ্যাভ স্কোরড সেঞ্চুরি। ইফ মুশফিকুর রহিম হ্যাডেন্ট বিন ইনজিয়ার্ড হি উড হ্যাভ স্কোরড সেঞ্চুরি। অর্থাৎ মুশফিকুর রহিম যদি আহত না হতো তাহলে সে হয়তো সেঞ্চুরি করতে পারতো। তার মানে অতীতকালে কোনো একটা ঘটনা অন্যটার সাপেক্ষে হতে পারতো, এই ধরনের অনুমান আমরা উড হ্যাভ প্লাস B3 ব্যবহার করে থাকি। নেক্সট আমরা টক অ্যাবাউট উড হ্যাভ হ্যাড টু। উড হ্যাভ হ্যাড টু, সো এটা একটা কমপ্লেক্স ইস্যু অ্যাকচুয়ালি, অনেকগুলো খুব কাছাকাছি মনে হয়, বাট সামহাও এই সেন্সটা খুব বেশি সফিস্টিকেটেড। আর আপনি যদি অভ্যস্ত হয়ে উঠতে পারেন তাহলে আপনার ইংলিশের দক্ষতা অন্য একটা পর্যায়ে নিয়ে যেতে পারেন। ওয়েল, উড হ্যাভ হ্যাড টু অতীতকালে কোনো একটা ঘটনা আবশ্যিকভাবে বাধ্য হয়ে করতে হতো, একেবারে কোনো অপশন নেই, আবশ্যিকভাবে বাধ্য হয়ে করা। তার মনে হচ্ছে যে দ্যাটস দ্য অনলি অপশন অ্যান্ড ইউ আর সাপোজ টু ডু দ্যাট। সো এই ধরনের সেন্স আমরা মূলত উড হ্যাভ হ্যাড টু ব্যবহার করে থাকি। ওয়েল, আমি যদি এক্সাম্পল ব্যবহার করি সেক্ষেত্রে আমি আরেকটা এক্সাম্পল বলতে পারি। লাইক আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে, যেহেতু তারা নিউজিল্যান্ডে গিয়েছিল এবং ওই রকমের একটা দুঃখজনক বাস্তবতার খুব কাছাকাছি ছিল। আমি অবশ্যই দয়া করি বাংলাদেশ ক্রিকেট টিম কখনো এই ধরনের বাস্তবতার মুখে আর কখনো না পড়ুক। জাস্ট আজকে আমি এক্সাম্পল অর্থে বলছি। সো বিষয়টা হচ্ছে এমন, যদি তারা মসজিদে পৌঁছে যেত তাহলে কি হতো? তাহলে ওই শুটিংটাকে এনকাউন্টার করতে হতো, অর্থাৎ শুটিংটাকে তারা ফেস করতে হতো, এক্সপিরিয়েন্স করতে হতো। আল্লাহ না করুক এমন কিছু না হোক, বাট আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। সো এই ধরনের সেন্সে যদি ঘটনা এমন হতো, লাইক বাংলাদেশ টিম মসজিদে পৌঁছে গিয়েছিল, তাহলে তাদেরকে এই শুটিংটা এনকাউন্টার করতে হতো অথবা এক্সপিরিয়েন্স করতে হতো। তা আমি হয়তো সেই কথা বলার জন্য ইংলিশে বলবো, দে উড হ্যাভ হ্যাড টু এনকাউন্টার দ্যাট শুটিং। দে উড হ্যাভ হ্যাড টু এনকাউন্টার দ্যাট শুটিং। অর্থাৎ যদি তারা ওখানে পৌঁছে যেত তাহলে তাদেরকে আবশ্যিকভাবে এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ ছিল না, মানে বাধ্য হয়ে ওইটাকে এনকাউন্টার করতে হতো, মুখোমুখি হতে হতো। তো এই যে একটা রিয়েলিটি, এই ধরনের রিয়েলিটিতে মূলত আমরা উড হ্যাভ হ্যাড টু ব্যবহার করতে পারি। ওয়েল, উড হ্যাভ হ্যাড টুকে অন্য একটা সেন্সে ব্যবহার করা হয়। উড হ্যাভ হ্যাড টু আমরা ভবিষ্যতের জন্য ব্যবহার করে থাকি, অর্থাৎ ভবিষ্যতের জন্য যখন ব্যবহার করা হয় সেটাকে বলা হয় থাকে হাইপোথেসিস। ওয়েল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে একেবারে রিয়েল। সেটা হচ্ছে এমন, লাইক কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপনারা জানেন একটা বাস্তবতা, সেটা হচ্ছে যে প্যালেস্টাইনের যে জেরুজালেম আছে, যেটাকে অনেক ক্ষেত্রে জেরুসালেমও বলা হয় থাকে ইংলিশে। ওয়েল, ডোনাল্ড ট্রাম্প সেটাকে ইসরায়েলের জন্য স্বীকৃতি দিয়েছে, যেটা তার এগেনস্টে সারা পৃথিবী অবস্থা নিয়েছে। কিছু দেশ মাত্র সেটাকে স্বীকৃতি দিয়েছে, অল্প কয়টা। ওয়েল, যখন সে স্বীকৃতি দিয়েছে পাশাপাশি একটা কথা বলেছিল, লাইক ইসরায়েল উড হ্যাভ হ্যাড টু পে অ্যা লট ফর দ্যাট। ইসরায়েল উড হ্যাভ হ্যাড টু পে অ্যা লট ফর দ্যাট। অর্থাৎ সে যে জেরুজালেমকে ইসরায়েলের স্বীকৃতি দিয়ে দিয়েছে, মানে এটা তাদের অধিকারে, তার জন্য হতে পারে যে ইসরায়েলকে ভবিষ্যতে অনেক বেশি মূল্য দিতে হবে। তো যেহেতু ভবিষ্যতের ব্যাপার, দ্যাট মিনস মূল্য দিতে হবে, ইস কাইন্ড অফ হাইপোথেসিস। তো হাইপোথেসিস, ভবিষ্যতে ঘটবে, ঘটনাটা ঘটতে পারে, এই ধরনের সেন্সে আমরা মূলত উড হ্যাভ হ্যাড টু ব্যবহার করতে পারি। তো যে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা হচ্ছে এমন, ইসরায়েল উড হ্যাভ হ্যাড টু পে অ্যা লট
for that. Israel would have had to pay a lot for that. Well, এই ধরনের সেন্সে আমরা would have ব্যবহার করতে পারি. Next, I'm going to talk about would have had to have been. It's very complex actually. Would have had to have been. So, well, would have had to have been এটা আমরা ব্যবহার করে থাকি অতীতকালের কোনো একটা বাস্তবতায়, অর্থাৎ অতীতকালের একটা কাজের জন্য যখন আরও কোনো একটা শর্ত প্রযোজ্য ছিল, অর্থাৎ সেই শর্তটা মিট করা প্রয়োজন ছিল, এই ধরনের সেন্সে মূলত আমরা would have had to have been ব্যবহার করে থাকি. যেমন আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি লাইক আর্মিতে চাকরি পাওয়ার জন্য তার সুস্থ থাকা প্রয়োজন ছিল. সো আমি সেই ক্ষেত্রে হয়তো ইংলিশে বলবো he would have had to have been fit to work for the army. He would have had to have been fit to work for the army. অর্থাৎ আর্মিতে চাকরি করার জন্য তার ফিট থাকা প্রয়োজন ছিল. তো would have had to have been তার আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে would have had to be. তার মানে হচ্ছে যে তাকে কোনো কিছু হতে হতো, এই ধরনের সেন্সে আমরা সাধারণত would have had to be ব্যবহার করি. যেমন আর্মিতে চাকরি করার জন্য তাকে ট্যালেন্ট হওয়া দরকার ছিল. সো আমরা যদি এই কথাটাকে ইংলিশে বলতে চাই সেক্ষেত্রে আমরা বলবো যে he would have had to be brilliant to work for the army. He would have had to be brilliant to work for the army. তার মানে হচ্ছে যে অতীতকালে একটার জন্য একটা কাজের জন্য অন্য কিছু প্রয়োজন ছিল, যদি সেটা হওয়া বোঝায় সেক্ষেত্রে আমরা বি ব্যবহার করে থাকি, এবং যদি থাকা বোঝায় তাহলে আমরা have been ব্যবহার করি. Well, that's all about the uses of would. Somehow is very much important, we have to be used to, and if you can be used to with the uses of would, well, you may have an upper hand if you know those uses. So try to be used to and practice it again and again. Well, that's all about my uses of would. Thank you very much for watching it.